শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। আজ আমরা কথা দিয়েছিলাম আপনাদের সঙ্গে ঠিক স্টুডিও থেকে সরাসরি একদম লাইভ যুক্ত হব এবং অবশ্যই আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আপনাদের কমেন্ট সেকশনের মাধ্যমে। আজ যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হওয়া, যে সামনেই আসছে পুজোর মরশুম, আর পুজোর আগেই আমরা আগাম প্রত্যেকে একটু প্ল্যান করে নিই যে পুজোর সময় কিভাবে কাটাবো সেই সময়গুলো। আর সব থেকে বেশি বড় প্ল্যান দুর্গা পুজোর সময় যেমন ঘোরা থাকে, ঠিক তেমনি এই পুজোর সময় একটু বেরিয়ে পড়া, কোথাও সবুজের হাতছানি কিংবা কোথাও হয়তো পাহাড়ের কোলে একটু নিভৃতে সময় কাটানো। তবে এবারে যেখানে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে জিএসটি যখন লাগু হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে এবারে পর্যটক যারা রয়েছেন তারা কতটা প্রভাবিত হবে যে জিএসটি লাগু যখন হয়ে গেল। বা সেক্ষেত্রে যদি দেখি যে শুধুমাত্র পর্যটক কেন, যারা এই পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কি এক্ষেত্রে কত প্রভাবিত হবে, বা তারাও কি কোনো না কোনো ভাবে একটু ক্ষতির সম্মুখীন হবে, এরকম নানান প্রশ্ন কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেক সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কারণ এই বিষয়গুলো বোধহয় আমাদের সাধারণ মানুষের কাছে বোঝা ততটা সহজ নয়। আমরা হয়তো এতটুকুই বুঝবো যে কোনো জায়গায় কোনো কিছু কিনতে গেলে বা ঘর ভাড়া নিতে গেলে, হোটেল রুম নিতে গেলে হয়তো যেই টাকাটা আমরা আগে দিতাম সেই টাকাটা আরো মানে আমাদের বেশি দিতে হবে। কাজে আমরা একটুখানি পিছিয়ে যাব হয়তো সেখানে যেতে, বা হয়তো আমাদের যেটা আশা রয়েছে সেখান থেকে হয়তো একটু সরেও আসতে পারি। তো এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারে আজ আলোচনা করবো, এবং আমাদের স্টুডিওতে কিন্তু বহু দূর থেকে প্রচুর অতিথি আজ এসে পৌঁছেছে এবং যারা এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে। তো সবার আগে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের খবর সময় স্টুডিওতে, এবং অবশ্যই একে একে আগে পরিচয়টা সকলের সঙ্গে করিয়ে নিই। আর আপনারা তো রয়েছেনই আমাদের সঙ্গে। তো আমার বাহাতে প্রথমেই যিনি রয়েছেন উনি রয়েছেন লাটাগুড়ি রিসোর্ট ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজাশিস চ্যাটার্জি। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আর এরপরেই রয়েছেন দ্বিতীয়তে আমার বাহাতে যিনি রয়েছেন HHTDN এর পক্ষ থেকে এক্সিকিউটিভ মেম্বার জয়ন্ত মজুমদার। আপনাকেও স্বাগত আমাদের স্টুডিওতে। এবং আমরা যেটা খুব পরিচিত, আমরা সব সময় ওনার কাছে পৌঁছে যাই কোনো কিছু জানতে গেলে পর্যটনের ক্ষেত্রে, উনি আমাদের খুব সামনেই থাকেন যেহেতু, শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল ঘোষ রয়েছেন। আপনাকেও স্বাগত আমাদের স্টুডিওতে। এবং আমার বাঁদিকে রয়েছেন উনি কিন্তু সুদূর আলিপুরদুয়ার থেকে এসেছেন, অর্থাৎ আলিপুরদুয়ার জেলা থেকে উনি এসেছেন। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পবন পুরোহিত, স্বাগত আপনাকেও। তো এবং আরো একজন এসেছেন, উনি আমাদের কোচবিহার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রয়েছেন, এবং প্রদীপ কুমার মৈত্র, স্বাগত আপনাকেও। এবং কুচবিহার জেলা থেকে কিন্তু তিনি এসেছেন, অর্থাৎ কুচবিহার জেলাও কিন্তু প্রচুর পর্যটনের ক্ষেত্র রয়েছে, প্রচুর বিষয় রয়েছে। আর সব থেকে আরো বিষয় যে একদম কর্নারে যিনি বসে রয়েছেন, আমরা ওনাকে সকলেই চিনি, আপনারাও নিশ্চয়ই চেনেন, তবু আবারও বলবো ওনার পরিচয়টা অবশ্যই দিতে হবে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে রয়েছেন সম্রাট সান্যাল। সম্রাটদা, আপনাকেও স্বাগত। তো আমরা কিন্তু সকলের সঙ্গে পরিচয়টা সেরে নিলাম, তবে এবার কিন্তু আমরা একে একে একটু করে পৌঁছে যাব তাদের কাছেই এবং জানার চেষ্টা করব। তো প্রথমেই রাজাশিস দা, আপনার কাছেই যাচ্ছি যে আপনি লাটাগুড়ি থেকে এসেছেন। যদি দেখা যায় লাটাগুড়ি ডুয়ার্সের একটা ক্ষেত্র, এবং সুন্দর মানে গাছ বন সব মিলিয়ে একটা আলাদাই রূপ, আলাদাই শোভা, এবং প্রত্যেক সময় প্রত্যেক পর্যটক প্রচুর যাচ্ছে। তো সেক্ষেত্রে যে নতুন করে যে জিএসটি লাগু হয়েছে সেই বিষয়টার ক্ষেত্রে লাটাগুড়ি ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনারাও রয়েছেন, কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন আগামী পুজোর মরশুমে? প্রথমে যে ব্যাপারটা বলা সেটা হচ্ছে যে ট্যুরিজম সেগমেন্টে তো বহু রকম সেক্টর মিলিয়ে একটা ট্যুরিজম হয়। যেমন ধরুন হোটেল, তারপরে তার সঙ্গে রিলেটেড গাড়ি, তার সঙ্গে রিলেটেড গ্রসারি, তার সঙ্গে রিলেটেড অন্য দোকানদার, সব মিলিয়েই কিন্তু একটা বিরাট প্রভাব ট্যুরিজমে পড়ে। আজকে আমরা দেখেছি যে সারা পৃথিবীতে এগ্রিকালচারের পরে সবচেয়ে বেশি রেভিনিউ আর্ন করে ট্যুরিজম। সুতরাং ট্যুরিজমে কোনো কিছু একটা ইমপ্লিমেন্ট হলে পরে সেই ব্যাপক প্রভাবটা কিন্তু সুদূর প্রসারী হয়। সুদূর প্রসারী, সেক্ষেত্রে যে এই প্রভাব আমাদের ক্ষেত্রে এসে ডাইরেক্ট পড়বে না, এটা কখনোই নয়। এটার প্রভাব সবসময় পড়ার একটা প্রবণতা রয়েছে। তা আমরা সেগুলো ফেস করছি, আগামী দিনেও সেটা করব। নানা রকম ভাবেই আমরা সেরকম ভাবে অনেক রকম প্রপোজাল আমরা দিয়ে থাকি, শুধু মানে জিএসটির ব্যাপারে নয়, অন্যান্য ব্যাপারেও সেই প্রপোজাল গুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে গিয়ে বলি। কিন্তু সেগুলো কিছু কিছু ক্ষেত্রে তাদেরও হাত পা বাঁধা থাকে বুঝি, কিন্তু সমস্যাগুলো আমাদের উপর ডাইরেক্ট এসে পড়ে। এগুলো আগামী দিনে পড়বে এবং খুব বেশি ভাবেই পড়বে বলে আমাদের মনে হয়।
মানে পুজোর মরশুম কি ক্ষেত্রে প্রভাবিত হবে বলে মনে হয় কিছু হলেও? কিছু হলে অবশ্যই হবে, কারণ আজকে ধরুন যারা টিকিট কেটে রেখেছে, আজকে ধরুন তারা ভাবছে যে হোটেলের রেটটা বেশি হয়ে যাচ্ছে, আমার বাজেটের বাইরে চলে যাচ্ছে। সবাইকার তো একটা নির্দিষ্ট বাজেট থাকে, সেই বাজেট শুধু তো আজকে ধরুন যারা হোটেলে বেড়াতে আসছে, তারা হোটেলে ঘরে তো শুধু থাকছে না, তারা তো খাবারও খাচ্ছে। তাহলে খাবার খাবার কিনতে গেলেও তো খাবারের রেটটাও তো বাড়ছে। এবার গাড়ি নিয়ে ঘুরবে, গাড়ি নিয়ে ঘুরতে গেলেও তো গাড়ি ভাড়াটাও বেশি দিতে হবে। সুতরাং সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের টাইম লিমিট রয়েছে। এমনিতেও লোকে এখন শর্ট পিরিয়ডেই ঘুরতে আসে, 3 দিন 4 দিনের বেশি কারোর কাছে টাইম থাকে না। সুতরাং সেক্ষেত্রে আরো বাজেট কাট করে হয়তো 2 দিনে চলে আসবে, ন্যাচারালি বিজনেস লস হবে, সবাইকারই বিজনেস লস হবে। ওভারঅল রোটেশনে যে বিজনেসটা হয়, সেই বিজনেসের ইম্প্যাক্ট হবেই, দেখা যাচ্ছে এভাবে। তো জয়ন্ত, আপনার কাছে চলে যাব, যেটা বললেন রাজস্বী, এখনই যে বিজনেসে একটু হলেও কিন্তু প্রভাব পড়বে। তো এই যদি দেখা যায় গত 2 বছর করোনা অতিমারি ছিল এবং সেই জায়গাটা একটা খুব বড় অংশে প্রভাব পড়েছে। তো এবার জিএসটি, তার উপরে পুজোর মরশুম সামনে রয়েছে, কারণ এটা একদম খুব পিক টাইম যদি বলা যায় ট্যুরিজমের ক্ষেত্রে। তো সেই জায়গাটা মানে প্রভাবিত তো হচ্ছে, কিন্তু কিভাবে সেটাকে মানে করা যাবে, মানে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, বা এটাকে নিয়ে অন্যরকম করে কিছু ভাবা যেতে পারে? দেখুন, যেটা বললেন একদম সত্যি কথা বলেন যে সম্পূর্ণ সবকিছু একটার সাথে একটা ইন্টাররিলেটেড। তো সেই জন্য একটা শুধুর জন্য নয় যে আজকে হোটেলের রুমের ক্ষেত্রে জিএসটি শুধু ইমপ্লিমেন্ট হচ্ছে না, সবগুলোর সাথেই সবগুলো জড়িত থাকছে। তো সেক্ষেত্রে তো অবশ্যই প্রভাব পড়বে। তবে আশা রাখবো, যেরকম তো আগেও হয়েছে, করোনার পরে যেরকম লোকের বাইরে বেরোনোর জন্য ইয়ে হয়েছিলেন, ইস্যু হয়েছিলেন, এখনো এবার মোটামুটি বলা যায় যে করোনার পরে এটা প্রথম পুজোই বলা যেতে পারে। তো সেক্ষেত্রে তা আমি তো পজিটিভ আশা রাখবোই। আশা করি মানুষ নিজেরা নিজেদের কিছুটা কিছুভাবে ম্যানেজ মানে করে কোনোভাবে পকেটকে ম্যানেজ করে manage তারা করে চলে আসবে। কিছুটা প্রভাব তো পড়বে, অবশ্যই প্রভাব পড়বে, ঠিক আছে, কিন্তু খুব বেশি হবে বলে আমার মনে হচ্ছে না। মানে মানুষ ভ্রমণ পিপাসু তারা ঘুরতে আসবে, সেই আশাতেই রয়েছে। তো উজ্জ্বল, আপনার কাছে যাবো যে এটা যেটা বললেন দাদা, যে আশাবাদী, অবশ্যই আশা করেই চলতে হবে, নলে একেবারেই সম্ভব নয়। তবে এক্ষেত্রে যে প্যাকেজ ট্যুর কিছু থাকে, মানে এগুলোর ক্ষেত্রে দেখা যায়, সেটা কি কোনোভাবে প্রভাব পড়বে? কারণ প্যাকেজ ট্যুর তো নিশ্চয়ই অনেক আগে থেকে বুক হয়ে যায়। তো এবার জিএসটি তারপরে লাগু হয়েছে, যারা আগে বুক করে ফেলেছে পরবর্তীতে তারা দিচ্ছে, তবে সেক্ষেত্রে কি সুবিধা বা অসুবিধা হতে পারে? প্রথমত তো আমি ধন্যবাদ জানাবো খবর সময়কে, যে আমি দেখতে পাচ্ছি যে জিএসটি ইমপ্লিমেন্টেশন হওয়ার পর থেকে আজ অব্দি কোন নিউজ চ্যানেল করেনি, স্টেটের কোন নিউজ চ্যানেল না দেশের কোন নিউজ চ্যানেল। তো খবর সময়কে আমি ধন্যবাদ। কি হচ্ছে, পরিচালন জিএসটি কাউন্সিলে যেটা প্রপোজাল রেখেছে এবং গভর্নমেন্ট সেটা অ্যাকসেপ্ট করেছে, যেটা হচ্ছে যে 1000 টাকার নিচের জন্য জিএসটি ইমপ্লিমেন্ট করা। 1000 টাকার নিচে জিএসটি যারা ইমপ্লিমেন্ট করেছে, আমি যদি শিলিগুড়ির কথা বলি, শিলিগুড়িতে ওভারঅল বিজনেস কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে এই জায়গাটা হচ্ছে, এবং আগামী দিনে আরো হবে। কারণ সাধারণ লোক যারা নাকি পরের টাকাটা পেলে মানুষের উপরে বোঝা থাকতো, এই ক্ষেত্রে এখানে শুধু যে ঘোরার জিনিসটা সেটা এখানে শহরের বাইরে থেকে অনেকে ট্রিটমেন্টের ক্ষেত্রে আছে, বিভিন্ন রাজ্য থেকে অথবা অন্য শহর থেকে বা ছোট গ্রাম থেকে যারা এখানে কাজের ক্ষেত্রে আসে, অনেক অনেক ছোট ছোট জায়গা যারা নাকি শিলিগুড়ির উপরে বেস করে ব্যবসা বিজনেস, তাদের উপরে কিন্তু একটা বাড়তি বোঝা 12%। এই যে 12% বোঝাটা বলছিল যে যেহেতু এখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে শুধু একমাত্র হোটেল বা শুধু গাড়ি আছে তা তো না, খাবারের দোকান থেকে শুরু করে মুদি দোকান সবাই এখানে পড়ে। এই যে 12% জিএসটিটা ইমপ্লিমেন্ট হলো, এই ইমপ্লিমেন্টেশনটা হওয়ার ক্ষেত্রে কি যাচ্ছে, এই করটা কিন্তু পার্টিকুলার, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কোনো একটা মুদি দোকান হয়তো এখান থেকে 100 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূরে, কোনো দোকান সে শিলিগুড়ি থেকে এসে জিনিসপত্র কেনে, সেই শিলিগুড়িতে এসে জিনিসপত্র কিনতে থেকে তাকে হয়তো দেখা যাচ্ছে যে হোটেলে থাকতে হচ্ছে একদিনের জন্য, সে কিন্তু লাক্সারি এফোর্ড করতে পারে। 1000 টাকার নিচে যেসব রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু বেসিক্যালি লাক্সারি এফোর্ড করা হয়। এবং শিলিগুড়ি আর সারাউন্ডিংস এর দিকে আমি ধরি যে 300টার মতো হোটেল রয়েছে, এই 300-র মধ্যে দেখা যাবে যে ওভার 80% হোটেল কিন্তু হচ্ছে 1000 টাকার নিচে রুম রয়েছে তাদের। এই যে হোটেলগুলোর মধ্যে যে ধরনের গেস্ট গুলো যারা আছে থাকে, তাদের উপরে বাড়তি 12%-এর একটা বোঝা থাকে। আমি বলছিলাম যে সেই মুদি দোকানের লোকটা এসে যেখানে থাকছে, সে লাক্সারি এফোর্ড করতে পারছে না, সে তার জন্য সেখানে থাকছে। এর সঙ্গে যে বিষয়টা রয়েছে
এই যে 12% করটা সে দিল, সে এই টাকাটা কিন্তু আলটিমেটলি সেটা জিনিসের উপরে চাপানো। কিন্তু আনঅর্গানাইজ সেক্টরে তো জিএসটি এখন ফুলি ইমপ্লিমেন্টেড হয়নি বা এটা হওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু চড়া দামে গিয়ে মালটা বিক্রি করতে হবে। আলটিমেটলি কিন্তু একটা এন্ড অফ দ্য ডে সেই লোক যাকে বিক্রি করছে, যে ক্রেতা আছে, সে কিন্তু at the end of the day একটা লস, তাকে বাড়তি দিতে হবে। এবার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে প্যাকেজ ট্যুরের ক্ষেত্রে একটা ধাক্কা ছোট হলেও মাঝারি হলেও হবে, বড় আকারে হয়তো হবে না। ট্যুর করতে যারা আসে, এখানে জয়ন্তদা ঠিকই বলেছে, ট্যুর করতে যারা আসে তারা দেখা যাবে যে 3 দিনের জন্য আসছে বা 4 দিনের জন্য আসছে। এবার দেখা যাবে যে যদি তাদের বাড়তি বোঝা চাপে এবং তারা যদি এফোর্ড না করতে পারে, আমরা অবভিয়াসলি আশাবাদী যে আমাদের ব্যবসাতে ইম্প্যাক্ট হবে না, কিন্তু যদি ইম্প্যাক্ট হয় তাহলে আমাদের কথা শোনার জন্যও কেউ নেই ইম্প্যাক্ট যদি। তো সেই ক্ষেত্রে একটা তো বেসিক জিনিস যেটা বোঝা যাচ্ছে, যেটা ছোট হোক মাঝারি হোক একটা ধাক্কা আসবে, একটা ইম্প্যাক্ট হবে, কিন্তু সেটা এই পুজোতে হবে না, এর পরের সিজনে হবে সেটা বলা মুশকিল। তার কারণ হচ্ছে লাস্ট 2 বছর সাধারণ মানুষ কোভিডের জন্য কিন্তু বেরোতে পারে। তো যেহেতু বেরোতে পারেনি, এই বছর সবাই চেষ্টা করবে হচ্ছে বেরিয়ে আসে। তো যার কেউ হয়তো 3000 টাকা মনে করতো, তো সে হয়তো 2000-এ নেমে আসবে, কিন্তু সে করার চেষ্টা করবে। কিন্তু যে লার্জেস্ট সেকশন অফ দ্য পিপল যারা নাকি হচ্ছে 1000 টাকা নিচে রুম এফোর্ড করে, তাদের উপরে কিন্তু একটা বাড়তি বোঝা চাপলো এবং তাদের খরচা বিয়ার করতে গিয়ে দেখা যাবে যে তারা অন্যভাবে এটাকে কাটেল করবে। হয়তো সে খাবারের মধ্যে দিয়ে সে কাটেল করবে, খাবারের সে হয়তো সারাদিনে হয়তো 500 টাকা খেত, সে হয়তো সেখানে 100 টাকা কমিয়ে খেতে হবে। ইম্প্যাক্ট কিন্তু বিজনেসে কোনো না কোনো ভাবে পড়বে। তো আমি উজ্জ্বলদার কথার সঙ্গে মিলিয়ে আপনার কাছে যাবো বাবন দা, যেটা একটু আগে বললেন দাদা, যে কোথাও না কোথাও ইম্প্যাক্ট করবে। যে হয়তো আগে 3000 টাকার রুম ভাড়া নিত, সে হয়তো এখন 2000 নেবে। তো এক্ষেত্রে কি, যেহেতু মানে আমার গ্রাহকের দরকার রয়েছে বা আমার পর্যটকের দরকার রয়েছে, আমার বিজনেসকে চালানোর বিষয় রয়েছে, তবে সেক্ষেত্রে কি আমরা যারা আমরা এই বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছি, তারা কি সেক্ষেত্রে রুম ভাড়াটাকে আমরা নিজের একটুখানি কমিয়ে নেওয়ার কথা ভাববো, যে একটুখানি ভাড়া না হয় কম দিয়ে আসুক, কিন্তু পর্যটক আসুক বা বেশি করে মানুষ আসুক? আমি ট্যুরিজম ব্যাপারের সাথে আমি স্পেশালি আমার আলিপুরদুয়ার সেক্টরটা আমি কাজ করবো। আলিপুরদুয়ার এরিয়া যেটা আছে মেনলি টি গার্ডেন এলাকা আছে বলতে পারলে, আর টি ট্যুরিজম বলতে পারেন ওখানে একটু বেশি আছে অন্য জায়গা থেকে বা পাহাড়ের পরে আর কি। তাছাড়া ওখানে কিন্তু ট্যুরিজম ব্যবসাটাই মানুষের কাছে বেশি, ট্যুরিজম রিলেটেড লোক বেশি আছে। আর এখন এই মুহূর্তে ওখানে হোমস্টে, ছোট ছোট রিসর্ট, এই ব্যবসাটা অনেক এই কিছু বছরের মধ্যে অনেকটা বেড়েছে। তো এই ব্যবসা যেহেতু অনেকটা গ্রো করেছে, লোকে একটা চান্স পেয়েছে যে না, এই ব্যবসার মধ্যে কিছু স্কোপ আছে। যারা ইন্টেরিয়ার মধ্যে জঙ্গলের মধ্যে যারা থাকতো, তারা একটা ছোট হোমস্টে করেছে, ছোট রিসর্ট করেছে, এই ব্যবসাতে যুক্ত হয়েছে ওরা। এখন যেহেতু এটা জিএসটি বাড়ানো হয়েছে 1000 টাকার উপরে, তাতে কি হচ্ছে মনে করেন, এখন কোনো আলিপুরদুয়ার শহরে বা আশেপাশে যারা বাইরে থেকে, কলকাতা থেকে বা শিলিগুড়ি থেকে যারা বিজনেস করার জন্য লোক আসে, রাত্রে থাকে, সেলসম্যান আছে, এক্সিকিউটিভ যারা আছে, তাদের সমস্যাটা কি হচ্ছে, তারা মনে করেন ফিক্সড আছে ওদের হোটেল, যে রুম 500 টাকায় আমি রুম থাকবো বা 600 বা 1000 রুপিজে থাকবো। তো ওরা 2 দিন থাকবে বা 1 দিন থাকবে। তাদের যখনই ওদের বলা হচ্ছে যে আমরা 12% জিএসটি দিতে হবে, তারা কিন্তু সে দিতে চাচ্ছে না। ওরা বলছে না, এটা তো দিব না, তাহলে অন্য হোটেলে যেতে হবে। অন্য হোটেলে গেলে ওই একই ব্যাপার, ও হয়তো 100 টাকা কম নিচ্ছে। তার এক নম্বর তো আমাদের হোটেলে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হচ্ছে, নিজেদের মধ্যে কম্পিটিশন তৈরি হচ্ছে। কম্পিটিশন তৈরি করতে গেলে এই কম্পিটিশনটাকে যদি আমরা মেনটেন করতে চাই কন্টিনিউ, তাতে হচ্ছে কি আমাদের ব্যবসা আলটিমেটলি আমাদের লস হচ্ছে। জিএসটি যদি না নেই তাহলে একটা সমস্যা। সুবিধাটা আমি 1000 টাকা রুমে দিচ্ছি, সেটা আমাকে 500 টাকা নামিয়ে আনতে ও জিএসটি ছাড়ে হয়তো দিতে পারছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই কম্পিটিশন যদি মেনটেন করি, আলটিমেটলি এই ব্যবসাটা যারা হয়তো কন্টিনিউ করতে পারবে না, কেন কতদিন নিজের পকেট থেকে ছোট ছোট রুমগুলো দিবে। প্লাস আমাদের ওখানে খুব বড় স্টার ক্যাটাগরির হোটেল খুব আমাদের এরিয়াতে নেই, ছোট ছোট হোটেল বেশি আছে। এখন যদি মনে করেন একটা জিএসটির একটা ছাড় দিয়েছে যে 20 লাখ আপ টু 20 লাখ যে আপনার জিএসটি লাগবে, কিন্তু মনে করেন কোন কোম্পানির, যত কোম্পানি আছে এখন যারা এক্সিকিউটিভরা থাকে বা সেলসম্যানরা থাকে, তারা কি জিএসটি বিল কম্পালসারি। জিএসটি বিল যখনই কম্পালসারি বলা হচ্ছে, তখন একটা যার জিএসটি দায়রায় পড়ছে না, তো তাকে বলা ও জিএসটি, যেহেতু জিএসটি বিল দিতে পারবে না, জিএসটি দায়রায় পড়ছে না। আরেকজন বড় হোটেল আছে যা জিএসটি দায়রায় পড়ছে, সে 500 রুপির উপরে জিএসটি বিল দিচ্ছে।
তো তখনই ওই যেমন সেলসম্যান হোক বা ওই কাস্টমার গেস্ট যখন হোক, যখন ওই যার জিএসটি দ্বারা করছে না তার কাছে যাচ্ছে, ও জিএসটি বিল দিচ্ছে না, এক্সক্লুডিং জিএসটি বিল, আর যে জিএসটি বিল দিচ্ছে 500 উপরে, তখন ওখানে কন্ট্রোভার্সি আমাদের মধ্যে তৈরি হচ্ছে, আপনি উনি দিচ্ছে 500 উপর, আপনি দিচ্ছেন না কেন? তাতে কি হচ্ছে, আমারই কাস্টমার হয়তো ওই জিএসটি যারা বড় ব্যবসা করছে তার সাথে পারছে ছোট যে ব্যবসায়ী আছে, যে 20 লাখের ভিতরে আছে, তাকে হয়তো চেপে পড়ে ওকে প্রেসারে আসে, ওকে হয়তো দেখা গেল জিএসটি নাম্বার নিতে হচ্ছে। যখনই জিএসটি নাম্বার নিবে, তার এত ইনফ্রাস্ট্রাকচার নেই যে আমাদের ওই জঙ্গলে দিয়াতে, বা ইনফ্রাস্ট্রাকচার নেই যে ও জিএসটি মেনটেন করতে পারবে, জিএসটি রিটার্ন দিতে পারবে, বা ওই সমস্ত গুলো ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে রেডি নেই। তো ওগুলা করতে গেলে ওর একটা এক্সপেন্ডিচার বেড়ে গেল, কারণ আলটিমেটলি ওর ইনকাম থেকে কস্টিংটা ইনকাম কমে গেল। আলটিমেটলি এই যে ব্যাপারটা টোটালটাই আলটিমেটলি হোটেলিয়ার বা ট্যুরিজম ব্যবসাকে মানে কোনো না কোনো ভাবে এফেক্ট করছে, আর আগামী দিনেও করবে। টুরিস্ট সেক্টরটা যদি বলি, আজকে মনে করেন এই যে পুজো আসছে, 2 বছর কোভিড এর সিচুয়েশনটা ছিল, কোভিড এর সিচুয়েশনে আমাদের ব্যবসাটা খুবই খারাপ হয়েছে। তো আশাবাদী আমরা যে এই বছরটা 2019-এর পরে কিছুটা মানে রিকভার করবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই বছর আমরা দেখছি যত রেল, ট্রেন, এয়ারলাইন্স আছে সব টিকিট কিন্তু বুকিং করা আছে, এনজেপি হয়তো ওরা পাহাড়ে যাবে বা ডুয়ার্সে যাবে, কিন্তু হোটেল সেইভাবে কিন্তু বুকিং হয়নি। ওরা আনসার্টেন আছে যে আমরা যাব, এই যে রেট বেড়ে গেল, বাজেট কি বেড়ে গেল, তো কি টিকিট কেটে রাখছে ওরা, কিন্তু বুকিং এর কোয়েরি আসছে, কিন্তু এখন কিন্তু সেই হিসাবে বুকিংটা হয়। আলটিমেটলি এটা এফেক্টটা বোঝা যাচ্ছে যে জিএসটি এফেক্টটা, যে এই বুকিংটা এখন ওরা করবে কি করবে না, আসবে কি আসবে না, হয়তো দেখা গেল লাস্ট মুহূর্তে অনেক প্যাসেঞ্জার আছে টিকিট ক্যান্সেল করে ফেললো। তো আমরা যে আশাবাদী যে আসবে, দেখা গেল লাস্ট মুহূর্তে আমরা সেই পেলাম না, সেই কাস্টমার গেস্টে পেলাম না, তাহলে এই ট্যুরিজম ব্যাপারটা একটা এফেক্ট হচ্ছে। এদিকে যারা সেলসম্যান এক্সিকিউটিভ আছে, যারা ব্যবসা নিয়ে, যারা হোটেল আমরা ব্যবসা করছি, তাদের সাথেও আমরা এফেক্ট হচ্ছি। আলটিমেটলি তার পাশাপাশি এই যে পেট্রোল ডিজেলের দাম বাড়াতে, এই যে গ্রোসারির ব্যাপারটা বলবো, এই গ্রোসারির দাম বাড়াতে আমাদের হোটেলিয়ার যে ফুড সাপ্লাই বা অন্যান্য সার্ভিস দেওয়াতে, সেটাও হোটেলের উপরে এফেক্ট চলে আসছে। তো এদিকে ওই ব্যাপারটাও আমরা কনজিউমিং আইটেম যে আছে সের উপরে ট্যাক্স বাড়লো, এদিকে হোটেলের উপরে ট্যাক্স বাড়লো, সেটা কম্পিটিশন করতে গিয়ে সেটাও আমাদের ছাড়তে হচ্ছে। আলটিমেটলি একটা হোটেল চালাতে গেলে, হোটেল ব্যবসা চালাতে গেলে ছোট যারা ব্যবসায়ী তাদের পক্ষে খুবই কঠিন ব্যাপার। আর আগামী দিনে যদি এরকমই যদি কন্টিনিউশন হতে থাকে ট্যাক্স ব্যাপারটা, তাহলে হয়তো ওরা হয়তো এই ব্যাপারটা কম্পিটিশন করতে পারবে না, ব্যবসাতে হয়তো ছেড়ে দিতে হবে, না অন্য কিছু ব্যবসা ভাবতে হবে। কিন্তু সেই জায়গাগুলো হয়তো আগামী থাকবে না, কিন্তু যা রোজগারের যে অবস্থা আছে, তাহলে এটা আলটিমেটলি ট্যুরিজম ব্যবসাটা খুবই এফেক্ট আছে। এটা গভর্নমেন্টকে ভাবা উচিত, যেরকম আজকে অন্য সেক্টরে গভর্নমেন্ট যখন ইমপ্লিমেন্ট করেছিল ট্যাক্স, তখন ওরা অনেক কিছু বাধ্যতামূলক করে প্রেশারে করে আবার রিটার্ন ব্যাক করেছে। তো এটাতেও আমার মনে হয় গভর্নমেন্টকে ভাবা উচিত যে এটা 1000 অব্দি কমসে কম একটা রিল্যাক্সেশন দেওয়া উচিত, যে ছোট ব্যবসায়ী যারা আছে বা ছোট কনজিউমার যারা আছে তারা এটা নিয়ে একটা রিল্যাক্স পায়। প্রদীপ দা, আপনার কাছে যাবো যে এই মুহূর্তে কোচবিহারের কি পরিস্থিতি রয়েছে? যেমন আলিপুরদুয়ারের কথা যেটা আমি শুনলাম, যে এখনো পর্যন্ত বুকিং এর কোয়ারি আসছে, কিন্তু বুকিং সেই অর্থে এখনো হচ্ছে না, কারণ মানুষ হয়তো একটু ভেবে নিয়ে আবার পিছিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে কোচবিহারের কি পরিস্থিতি রয়েছে? আচ্ছা, সকলকে শুভেচ্ছা, অবশ্যই শুভেচ্ছা জানিয়ে আমি 2-4টা কথা বলছি। কুচবিহারটা টোটালি খুব একটা যে ট্যুরিজম, যে ট্যুরিস্ট আসবে সেরকম কিছুদিন লিমিটেড টাইমে থাকে। একদম। তাছাড়া বেশিরভাগ সময় কুচবিহারে যে থাকে তারা হচ্ছে হয় এডুকেশন পারপাস, না হেলথ পারপাস, নাহলে বিজনেস পারপাস, এই 3 পারপাসে আসেন বেশি। তা কুচবিহারে এই 2 বছরের কোভিডের পরে ব্যবসাটা সেভাবে এখন আগাতে পারেনি। আমরা খুব বেশি বড় যে 50 to 60% বুকিং হচ্ছে, তার বেশি কিন্তু কভার করতে পারছে না। হ্যাঁ, সেইখানে আর এই যে বর্তমানে এই প্রথম যে একটা দেখা যাচ্ছে জিএসটি এবং আগামী আগমনের যে সময় পর্যটকদের ব্যাপার, কুচবিহারে 2বার পর্যটক আসে আমি দেখেছি। একবার আসে আপনার এই পুজোর সময় কিছু, আর কুচবিহারে একটা বিশেষ উৎসব হয় রাস উৎসব। এই রাস উৎসবে একটা পর্যটকের ভিড় থাকে, সেটা সামান্য দিনের জন্য, 15 দিনের। তা এখন বর্তমান পরিস্থিতিতে সরকারি যে নিয়ম হলো জিএসটি, এই ক্ষেত্রে আমার 2-1টা বক্তব্য বলছি আমি। অনেক লোক আছে যারা কোনো চাকরি পায়নি, কোনো কিছু পায়নি, সামান্য পুঁজি দিয়ে একটা হোমস্টে খুলেছে একটা, সেই লোকটা কিন্তু খুব একটা পড়াশোনাও জানে না, এরকমও আছে। ক্যামেরায় আমাদের ভিউয়ার্সরাও আছে, উনিও একটুখানি বলুন তাহলে সবার জন্য। আচ্ছা, এই জায়গায় এই লোকটাকে যখন জিএসটি পোর্টালে বিল কাটতে হবে, তার পক্ষে যদি একটা অসুবিধা হবে। কিরকম অসুবিধা হবে? কিছু লোক আসে জিএসটি নাম্বার দিয়ে তার বিল করতে হয়, বিল টু বিল বলা হয় এটাকে। এই বিল টু বিলে সে যখন রিটার্ন সাবমিট করবে, রিটার্নে যদি ওই বিলের নাম্বার না থাকে,
তবে কিন্তু তাকে 300% পেনাল্টি জিএসটি করতে পারে। আচ্ছা, আর বিল টু কনজিউমার কে যে জিএসটি লাগে না, যারা টুরিস্ট আসবে তারা অনেক সময় অনেকে চাবে না, তাদের কিন্তু অসুবিধা হবে না। এবং এই যে সাধারণ যারা পড়াশোনা জানে না সেই লোককে যদি জিএসটি কাটতে হয়, তখন কিন্তু তাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, একটা কম্পিউটার, তখন কিন্তু তার সামান্য ব্যবসাতে একজন কম্পিউটার চালানোর জন্য একটা অপারেটর লাগবে, এবং এই অপারেটরটা কিন্তু তার পকেটে আছে। যদি বলা যায় যে অর্থনৈতিক ভাবে যদি স্বাবলম্বী হতে যাওয়ার চেষ্টা করলো, সে আরো অর্থনৈতিকটা একটু পিছিয়ে পড়তে যাচ্ছে মনে হচ্ছে আমার। এখন যে পরিস্থিতিতে মানুষ মেনে নেয় তবে কিছু হবে না। ধন্যবাদ আপনাকে। তো সম্রাট দা, আপনার কাছে যাব, যে হোমস্টে গুলোর বিষয়ে কিন্তু জিএসটি কতটা কি লাগু হয়েছে বা কিছু, তা নিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট করে কিছু এখনো জানানো হয়নি। তো এক্ষেত্রে পুজোর মরশুম রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের পুজোর মরশুমের সময় প্রচুর পর্যটকও এসে থাকে। তো হোমস্টে যে যারা কাজ করছে তারা কতটা প্রভাবিত হবে বলে মনে করছেন, বা যে নির্দিষ্ট ভাবে যে কোনো বিষয়টার মধ্যে এখনো উল্লেখযোগ্য ভাবে নেই যে হোমস্টে গুলোর ক্ষেত্রে কি কি করা হবে সরকারি ভাবে? প্রথম কথা, খবর সময়ের দর্শকদের আমার তরফ থেকে নমস্কার, শুভেচ্ছা, আগমনীর আগাম শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করলেন সেটা সেই সূত্রটা ধরে আমি বলছি যে যদি আপনি জিএসটি কাউন্সিলের যে নোটিশটা বেরিয়েছে ইন রিগার্ডস টু এনি হোটেলস যার রেট হচ্ছে 1000 রুপিজ অ্যান্ড বিলো, যেটা আগে জিএসটির মধ্যে ছিল না, এটা যখন আপনি দেখবেন তখন দেখবেন যে সেখানে স্পেসিফিকলি কোনো জায়গায় স্পেসিফাই করা নেই যে হোমস্টেজরা এই আওতায় আসছে কি আসছে। তো সেক্ষেত্রে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে যে হোমস্টেজ কি এর মধ্যে ইনক্লুডেড নাকি হোটেলস আর লজেস ইনক্লুডেড। আমরা যদি ধরে নিই যে হোমস্টেজ ইনক্লুডেড, তাহলে ওভারঅল নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা। আর যদি হোমস্টে ইনক্লুডেড না থাকে তাহলে কিন্তু সার্বিকভাবে সমস্যা হওয়ার কোনো ব্যাপার নেই। তাই স্পেসিফিক্যালি এই ক্ল্যারিফিকেশনটা সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে দিতে পারবে, এবং আমরা একটা চিঠি জিএসটি ডিপার্টমেন্টকে করেছি যে আপনি যে 1000 টাকার নিচে যে পলিসিটা চালু করলেন, যে ট্যারিফ স্ট্রাকচারের উপর জিএসটি রেগুলেশন হবে, তার স্পেসিফিকেশন দেওয়া হোক। ইটস অ্যাপ্লিকেবল টু লজেস, হোটেলস, হোমস্টেজ, এই 3টে ক্যাটাগরি আমরা ধরে নিচ্ছি, বা রিসর্টস এন্ড আদার অ্যালাইড, যেটা আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা আছে। তো এখন পর্যন্ত কোনো রিপ্লাই পাইনি, তো এক্সপেক্টেড যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি একটা রিপ্লাই সার্ভিস ট্যাক্স জিএসটি কাউন্সিল থেকে একটা পাবো। দ্বিতীয়ত হচ্ছে যে দুটো অ্যাসপেক্ট আছে জিএসটি। একটা অ্যাসপেক্ট হচ্ছে লেজার ট্যুরিজম। আমি যদি লেজার ট্যুরিজমকে ধরি, আমি মনে হয় আমরা এতটা ম্যাসিভ ভাবে এফেক্টেড এই মুহূর্তে হবো না, যে বিকজ লেজার ট্যুরিজমে মোস্ট অফ দ্য লজেস এন্ড রিসর্টস কিন্তু 1000 টাকার উপরেই ছিল। মানে আমি যদি খুব স্ট্যাটিস্টিক্স দেখি নর্থ বেঙ্গলে, তাহলে অ্যাভারেজলি সেটাই স্ট্যাটিস্টিক্স। এবং তারা যারা 20 লাখ টাকার আওতার মধ্যে ছিল তারা জিএসটি দিচ্ছিল না, যারা 20 লাখ টাকার বেশি ব্যবসা করছিল তারা জিএসটি দিচ্ছিল। সিম্পল এই ফিলসফিটা ছিল। তাহলে আমার মনে হয় লেজার ট্যুরিজমের ক্ষেত্রে মনে হয় যে খুব নিজের কোনো এফেক্ট লেজার ট্যুরিজমে হয়তো আগামী দিনে পড়বে না। কিন্তু যেটা হবে হচ্ছে যে স্মল লজেস এন্ড স্মল হোটেলস যারা রান করছে, আমি যদি শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, লাটাগুড়ি, যেগুলো প্রমিনেন্ট ডেস্টিনেশন হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, সেগুলোকে বাদ দিই, তাহলে দেখবেন বীরপাড়া, ফালাকাটা, এই ছোট 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 জায়গাগুলো কিন্তু প্রচুর লজেস আছে। মানে এই জায়গাগুলো কিন্তু আমাকে দেখতে হবে, সেখানে প্রচুর মানুষ নিজের ব্যবসার জন্য, কর্পোরেট ট্রাভেলার যদি বলি আমরা, বেসিক বাজেট কর্পোরেট ট্রাভেলার যাদেরকে বলি, সেই ক্ষেত্রে কিন্তু একটা ম্যাসিভ ইম্প্যাক্ট দেখা দেবে। আর জিএসটির যেই ব্যাপারটা মানুষ দেখেই না, যেখানে সবচেয়ে বেশি সমস্যাটা হয়, জিএসটি নেওয়া জিএসটি দেওয়াটা কিন্তু আমার মনে হয় না বড় কোনো সমস্যা। সমস্যাটা যে জিএসটি মেনটেন করা। যারা জিএসটি মেনটেন করে তাদের যে এক্সপেন্ডিচার বিয়ার করতে হয়, আলাদা ফর্ম, মানে জিএসটি রিটার্ন জমা দেওয়া, জিএসটি টাকা জমা, যেটা একটা অ্যাডিশনাল এক্সপেন্ডিচার আপনাকে সিএ অ্যাপয়েন্ট করা। ফর বিগ কোম্পানিজ যাদের একটা ম্যাসিভ টার্নওভার আছে, আমি তো বলি যারা 20 লাখ টাকারও 30 লাখ টাকাও টার্নওভার করে না, তাদেরও মেনটেন করা খুব টাফ। যারা ধরুন 1 কোটি টাকার উপর টার্নওভার করে, ফর দেম ইট ইজ ওকে, যে ঠিক আছে দে ক্যান মেনটেন, তাদের একটা সিএ অ্যাপয়েন্ট করা, তার রিটার্ন জমা দেওয়া, সেটা মেনটেন করে। কিন্তু একটা মিনিমাম টার্নওভার না হলে, তার নিচে যদি টার্নওভার হয়, তার অ্যাডিশনাল জিএসটি ফাইল মেনটেন করাটা ইজ এ ভেরি বিগ।
তো এটা তো মানে একজন বিজনেসম্যানের ক্ষেত্রে সেটাই মানে আমি বলছি কিন্তু এভরিথিং ইজ অ্যাডিং আপ টু ইউর এক্সপেন্ডিচার। যদি পর্যটক হয়, আমি এক্সপেন্ডিচার যখন আমার বাড়বে, আমি সেই টাকাটা সেটা আমার হোটেলের ট্যারিফ থেকেই হোক বা হোটেলের প্যাকেজ ট্যুরের ট্যারিফকে বাড়িয়েই হোক, আমি সেইভাবেই নেব। তাহলে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে এন্ড কাস্টমার। এটাই আমি প্রশ্ন রাখছি। ক্ষতিগ্রস্ত হচ্ছে এন্ড কাস্টমার। এই জিএসটি যে আমরা করছি, এই জিএসটি না আমি এজ আ হোটেলিয়ার, ট্রাভেল এজেন্ট বা ট্যুর অপারেটর বা হোটেলিয়ার দিচ্ছি, না গাড়ির চালক হিসাবে কেউ দিচ্ছে, সে কিন্তু কাস্টমারের থেকে নিচ্ছে। একদম। আপনি যদি আপনার বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বেড়েছে সেগুলো যদি সে টাকাটা আপনি দিচ্ছেন। আমুল কিন্তু দুধ আর দইয়ের জন্য এক্সট্রা টাকা আপনার কাছ থেকে জিএসটি মাধ্যম নিয়ে নিচ্ছে, আমুল কিন্তু পেমেন্ট করছে, আমুল আপনার থেকে নিয়ে সরকারকে পেমেন্ট করছে। তো আলটিমেটলি যে বেনিফিটেড হচ্ছে না সে হচ্ছে এন্ড কাস্টমার। তাহলে পোস্ট কোভিড যেখানে সরকারকে আমরা বলেছিলাম যে ট্যাক্সেশনে রিলিফ দেওয়ার কথা, যেটা মেইন দরকার ছিল, কারণ সরকার আমাদেরকে any government did not come up with any kind of monetary help to us, neither in terms of capital influx, neither কোন রকম কোন সহযোগিতা। একটা স্কিম আমাদের রাজ্য সরকার করেছিল পর্যটন সহায়ক প্রকল্প, আর একটা আমাদের কেন্দ্র সরকারও সিমিলার একটা 10 লাখ টাকা বলেছিল দেওয়া হবে। আমার মনে হয় যদি স্ট্যাটিস্টিক দেওয়া যায় তাহলে হয়তো 100 লোক বোধহয় ওই লোনের জন্য অ্যাপ্লাই করেনি গোটা ভারতবর্ষে। কিন্তু যেটা দেখা গেল যে আমরা যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, আমরা বলেছিলাম আমাদেরকে টাকা দেওয়া চাইছি না, আপনার কাছে লোন চাচ্ছি না, কারণ আমাদের লোনের উপর লোন আমাদের দরকার নেই। আমরা চেয়েছিলাম যে আপনি দুটো বেনিফিট দিন। প্রথম হচ্ছে যে প্রথম 2 বছর ট্যাক্স রিলিফ দেওয়া হোক, ইন্ডাস্ট্রিকে জিএসটি রিলিফ দেওয়া হোক পোস্ট কোভিড, যাতে মানুষ যখনই জিএসটিটা কম হবে মানুষ কিন্তু আরো উৎসাহী হবে ট্রাভেল করার জন্য। তার মানে এই না যে মানুষ ট্রাভেল করছে না, মানুষ ট্রাভেল করছে। তারপরে আমরা এটাও বলেছিলাম যে আপনি এটা করুন যে ইনকাম ট্যাক্সে, যেরকম আমরা এলআইসি যদি আপনি দেখবেন, আমরা যদি এলআইসি নিই, আমরা যদি মেডিক্লেম নিই, তখন ওটাকে আমরা ইনকাম ট্যাক্সে ক্লেম করি। আমরা বলেছিলাম যে একটা লিমিট আপনি ট্যুরে যদি কেউ খরচা করে সেটাকে ইনকাম ট্যাক্স বেনিফিট, এই প্রস্তাবও আমরা দিয়েছি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের কথা শোনার মতন হয়তো কেউ নেই আমাদের ইন্ডাস্ট্রিতে। আমাদের লড়াইটা আমাদেরই লড়তে হচ্ছে। এটা খুব গর্ব করে বলি যে আমরা এখানে সবাই যারা বসে আছি ট্যুরিজম বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছি, তারা কিন্তু নিজের পায়ে নিজের ক্ষমতাতে 2 বছর সার্ভাইভ করেছে। এটা দৃঢ়ভাবে বলছি, কেউ আমাদেরকে কোন রকম কোন সহযোগিতা করেনি সার্ভাইভ করার জন্য। তাই এফেক্ট হবে, এবং এফেক্টটা কোথায় হয়েছে আমি খুব আরেকটা ছোট্ট জিনিস আপনাকে বলছি। আপনি যদি এইবারের অফ সিজন দেখেন, মানে মনসুন ট্যুরিজমের সিজনটা দেখেন, আমরা বহু বছর ধরে চেষ্টা করছি মনসুন ট্যুরিজম নিয়ে কাজ। আপনি দেখবেন ওই 13 থেকে 14 15 কিছুদিনের বুকিং বাদ দিলে এরকম অফ সিজন আমি আমার 25 বছরের ট্যুরিজম ক্যারিয়ারে আমি দেখিনি। আমি পোস্ট কোভিড যেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমরা 50% 60% অব্দি হোটেলে ডিসকাউন্ট ছিল একটা হোটেলে, সেই ক্ষেত্রে টুরিস্টরা তো ট্রাভেল করবে, কিন্তু তা সত্ত্বেও ট্রাভেল করেনি। এবং যেটা প্রদীপ বাবু বললেন, আমি যদি নামটা ঠিক করে বলে থাকি, পবন বাবু বললেন যে এখনো কিন্তু আমার মনে হয় ওই পুজোর 4-5টা দিন, লক্ষ্মী পুজোর 2-3টে দিন, আর ওই কালী পুজোর 4-5টা দিন থাকলে যদি আপনি ওভারঅল ট্যুরিজম সিনারিওটাকে অক্টোবর থেকে মার্চ অব্দি ক্যালকুলেট করেন, দ্য সিনারিও ইজ স্টিল নট গুড। এটা আই ডোন্ট নো ওয়েদার এভরিওয়ান উইল এগ্রি উইথ মি, বাট এটা সম্রাটরা যেটা বললেন যে এটা কিন্তু মাঝখানের যে সময়টা, সেই সময়টাতে একেবারে মানে শুধু বলি সুখা মরশুম। তো রাজাশিস দা, জয়ন্ত দা, আপনারা যেটা বলছিলেন যে আশাবাদী এবং আশা করছেন যে মানে ভালো হবে বা আসবে, তো সম্রাটদের কথাতেই কি মনে হচ্ছে যে দ্বিমত একটা কিন্তু হয়ে যাচ্ছে এক্ষেত্রে? একদম একদম আমি প্র্যাকটিক্যাল জিনিসটা বলছি, যেটা যে প্র্যাকটিক্যাল সিনারিও এখন পর্যন্ত বুকিং এর স্ট্যাটাস, সেটার উপর বেস করে সমাধান বলছে। আর আশাবাদী যেহেতু বললেন, আমি আশা করবো না এটা চেঞ্জ হবে, সেই হিসাবে বলেছি আশাবাদী। রাজাশিস দা, আপনি কি বলবেন? সমস্যা আমি ওর কথাটা, সম্রাটের কথাটা সূত্র ধরেই বলি। সমস্যাটা কোথায় হচ্ছে, আমার সাংবাদিক বন্ধুদের কাছে একটা বিনীত অনুরোধ, বিশেষ করে বহুল প্রচলিত সংবাদপত্র যেগুলো শিলিগুড়ি থেকে ছাপানো হয় বা শিলিগুড়ির বাইরে যেগুলো ছাপিয়ে শিলিগুড়িতে আসে, তারা একটা পর্যটন মৌসুমকে 7 দিনের জন্য দিয়ে তারা বড় বড় করে ফলাও করে দেয় যে ডুয়ার্সে পা রাখার জায়গা নেই, দার্জিলিং গ্যাংটকে, কিন্তু সঠিক তথ্যটা তারা কোথা থেকে জোগাড় করে, এটা আমার খুব জানার মানে কৌতূহল।
এই জোগাড়টা কোথা থেকে পেলো? এটা কোনো সরকারি পরিসংখ্যান পেলো? এটা কি মানে মানে কোনো দপ্তর থেকে পেলো? পা রাখার জায়গা নেই, সেই অর্থে 5 দিন, কিন্তু 30 দিন তো নয়। একটা পর্যটন মৌসুমকে কতদিনকে ডেসক্রাইব করছে সাংবাদিক বন্ধুরা, সেইটা আমি খুব মানে বিনীতভাবে বলি। এটা কিন্তু খুব বড় বড় করে লেখা হয় এবং বহু লোক এটা মিসগাইডেড হয়ে গিয়ে কিন্তু পর্যটনের উপর মানে তারা অর্থ বিলগ্নি করবার জন্য দৌড়ে আসে। তো এটা কিন্তু এটা কিন্তু ডাইভার্টেড হয়ে যায়। আমি আমি এই কথাতেই আবার আসবো, তবে একটু ছোট্ট করে একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পরে কিন্তু ঠিক এই প্রশ্নতেই থাকবো রাজাশিস দার সঙ্গে। শিক্ষাক্ষেত্রের রাজনীতি কি প্রভাব ফেলছে? শিক্ষাঙ্গন কি কলুষিত হচ্ছে? আগামী প্রজন্ম কি ভাবছে? শিক্ষার মান কি তলানিতে পৌঁছেছে? বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে থাকছেন শিক্ষাবিদ থেকে রাজনীতির সঙ্গে যুক্ত সদস্যরা। আপনিও সরাসরি অংশ নিতে পারেন এই আলোচনায়, আর তাই ডায়াল করুন 7001984431 নম্বরে। চোখ রাখুন খবর সময় বাংলায় 23 অগস্ট সন্ধ্যা 6টায়। শিক্ষাক্ষেত্রের রাজনীতি কি প্রভাব ফেলছে? শিক্ষাঙ্গন কি কলুষিত হচ্ছে? আগামী প্রজন্ম কি ভাবছে? শিক্ষার মান কি তলানিতে পৌঁছেছে? বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে থাকছেন শিক্ষাবিদ থেকে রাজনীতির সঙ্গে যুক্ত সদস্যরা। আপনিও সরাসরি অংশ নিতে পারেন এই আলোচনায়, আর তাই ডায়াল করুন 7001984431 নম্বরে। চোখ রাখুন খবর সময় বাংলায় 23 অগস্ট সন্ধ্যা 6টায়। ফিরে চলে আসলাম আমরা বিরতির পর, এবং আবার সেই আলোচনাতেই রয়েছি। আপনাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদের কাছেও চাইবো যে আপনারা কিছু কমেন্ট আমাদেরকে করুন, কারণ আপনাদেরও নিশ্চয়ই কোনো প্রশ্ন রয়েছে। কারণ শুধুমাত্র উত্তরের নয়, আমাদের সমগ্র রাজ্য জুড়ে প্রচুর মানুষ আমাদেরকে দেখে থাকেন, শুনে থাকেন। তো আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে এই নিয়ে যে ঘুরতে আসবেন ভাবছেন উত্তরের কোনো এক জায়গায় কিছুদিনের জন্য, তো আপনাদের যদি কোনো প্রশ্ন অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে আপনারা করে জানাতে পারেন। তো রাজাশিস দা, যেই প্রশ্নতে ছিলাম যে একটু আগে আপনি বললেন যে সাংবাদিকতা বা সাংবাদিক বন্ধুদের উপর একটা হালকা অভিমান বা একটা হালকা ক্ষোভ রয়েছে, যে বলা হচ্ছে যে অমুক জায়গায় পুরো ভিড়ে থকথকে একেবারে অবস্থা। তো এক্ষেত্রে কি সত্যি পর্যটনের মানে যারা আপনারা যুক্ত রয়েছে তারা প্রভাবিত হচ্ছে, নাকি এতে মনে হচ্ছে যে ওটা দেখে আরো কিছু মানুষ আসছে যে না ভিড় হচ্ছে, তাহলে আমরাও যাই, পৌঁছে যাই? না, সেই আশাটা যদি ভালোর জন্য আসতো তাহলে তো ভালো ছিল, কিন্তু সেই আশাটা যদি তারা বিপথে চালিত হয়, সত্যিকারে এসে যদি দেখে যে 3 দিনের ব্যবসা হলো আউট অফ 7 ডেজ, এই 3 করে সারা মাসে 30 দিনের মধ্যে দেখা গেল যে 6 দিনের ব্যবসা হলো, অথচ একটা এস্টাবলিশমেন্ট কস্ট তার ঘাড়ের উপর এত বড় বোঝা হয়ে চেপে গেল, সেটা তো সঠিক দিশা হলো না। সঠিক দিশাটা দেখাতে গেলে পরে সঠিক তথ্যটা দিতে হবে। সঠিক তথ্যটা ঠিক জায়গা থেকে সাংবাদিক বন্ধুরা সব জায়গায় পৌঁছতে পারে, তারা ঠিক জায়গা থেকে নিয়ে সেই তথ্যটা দিই, সালে লোকে বিপথে চালিতটা হবে। এটা আমাদের বিনীত অনুরোধ। এটা যেরকম একটা কথা, সেটা আরেকটা কথা হচ্ছে যে ধরুন আজকে জিএসটিটা লাগু হলো, যেমন ধরুন কোভিড এর সময় এত কোভিড পেশেন্ট হয়ে গেল, ডাক্তার নেই, আমাদের জিএসটিটা চালু হয়ে গেল, কিন্তু অথচ জিএসটি ফাইল করবার জন্য অ্যাডভোকেট তো আর প্রতিদিন গজাচ্ছে না, অ্যাডভোকেট তো সেই লিমিটে। সুতরাং সেই অ্যাডভোকেটের কাছে গিয়ে যদি 30 জন তার ক্যাপাসিটি থাকে, 300 জন পৌঁছে যায়, তার তো আর ক্যাপাসিটি মানে বেড়ে যাচ্ছে না। তার কাছে রাতারাতি তার এমপ্লয়মেন্ট জেনারেশনও হয়ে গেল না যে 3 জন এমপ্লয়ি ছিল 30 জনকে নিয়ে নিল। সুতরাং সেই জিএসটি ফাইল তাকে করতেও টাইম দিতে হবে। এবার আপনি যদি লেট করেন, আপনাকে লেট ফাইন আপনাকে দিতে হবে। সুতরাং যে ব্যবসাদার সে তো জিএসটি দিচ্ছে, লেট ফাইনও দিচ্ছে, আরো কত কিছু দিলে পরে সে ব্যবসাটা ঠিক মতো করতে পারবে, এটা আমাদের একটা বড় প্রশ্ন। তো জয়ন্তদা, আমি যেটা শুনছিলাম অফ ক্যামেরা, যে মানে মানুষ যখন আসছে, যে কেউ হয়তো নিজেরা আসছেন, ফ্যামিলি নিয়ে আসছেন, আবার কেউ হয়তো কোম্পানি থেকে ট্যুর হিসাবেও আসছে, তো এক এক রকম ভাবে মানুষ এসে থাকে এটার ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি কি সমস্যা সাধারণ গ্রাহকরা পড়তে পারে, যে এই যে জিএসটিটা লাগু হলো পরিবহনের ক্ষেত্রে বিশেষ করে আর কি? পরিবহনের ক্ষেত্রে যেটা হয়ে যাবে যে অটোমেটিক্যালি সব জায়গায় যেটা হচ্ছে যে রেটটা বেড়ে যাবে, কারণ আমি আমার পকেট থেকে দেবো, আমি যখনই চার্জ করবো তখন সেই ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যাচ্ছে।
এবার কর্পোরেটের ক্ষেত্রে অতটাই ইমপ্লিমেন্ট হবে না, কারণ হচ্ছে তারা তো জিএসটি ইনপুট পেয়েছে, তারা আবার ওটাকে রিটার্ন তাদের কোম্পানিতে পেয়ে যাবে, সেক্ষেত্রে কর্পোরেটের ক্ষেত্রে হবে না। কিন্তু যারা ঘুরতে পর্যটক যারা আসছেন সেক্ষেত্রে, বা ইন্ডিভিজুয়াল যদি কেউ কোথাও ট্রাভেল করতে চায় সেক্ষেত্রে তাদের তো সেটা নিজেদের পকেট থেকে দিতে হচ্ছে, এবং সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি বেশিরভাগ লোকের জিএসটি থাকবে না, সেক্ষেত্রে তাকে সেই করটা পেমেন্ট করতে, জিএসটি পেমেন্ট করতে হচ্ছে, এবং সেটাতে সে অবভিয়াসলি লুজার হচ্ছে। উজ্জ্বল দা, আমাদের কাছে একটা কমেন্ট এসেছে, ইন্দ্রনীল দত্ত, উনি লিখেছেন যারা আগে প্যাকেজ বুক করেছে জিএসটির জেরে কি তাদের আরো বেশি টাকা দিতে হবে? তাহলে আগেও বুক করলো, অ্যাডভান্স বুক করেছে যখন জিএসটি লাগু হয়নি, এবং এবার জিএসটি লাগু হলো, তবে এই তো এখানে আলোচনার বিষয়। প্রত্যেকে বলছে যে জিএসটি যেটা আগে যিনি বুক করেছিলেন তখন জিএসটি বিলো 1000 ইমপ্লিমেন্টেশন হয়নি, এখন সেটা বিলো 1000 ইমপ্লিমেন্টেশন হয়েছে। প্যাকেজ ট্যুরিজমের ক্ষেত্রে কি হয়, বা উনি কি ধরনের রুম বুক করেছিল ওই সময় তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু ওভারঅল যদি দেখা যায়, ওভারঅল তো জিএসটি ইমপ্লিমেন্টেশন তো দুটোও হয়েছে, মুভিতেও হয়েছে, মুভিতেও হয়েছে, তার মানে ওভারঅল কস্টিংটা তো বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যে প্যাকেজ ট্যুরে যে অ্যাডিশনাল কস্ট বার্ডেন হবে না, সেটা তো ভুল কথা, হবেই। মানে যদি বলা যায় তাহলে এটা পর্যটকদের ক্ষেত্রে একটা বুমেরাং মতো তো হচ্ছে এটা। একদমই তাই। তাহলে এখানে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষ যারা তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পর্যটকরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে এর জন্য? দুতরফেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত দুতরফে কোথায় হচ্ছে, ধরুন এর উদাহরণ দিয়ে বলছি যে আজকে যদি কেউ কোনো পর্যটক এসে সে 800 টাকার রুম করতে পারে, 0,000 এর যে কথা, 800 টাকার রুম যদি কেউ নিতে পারে, তো তার ক্ষেত্রে 896 টাকা হয়ে যাচ্ছে হচ্ছে তার রুম ট্যাক্স। কিন্তু সেই গেস্টটা এসে বলছে যে না আমি জিএসটি দিতে পারবো। এবার হোটেলিয়ার তাহলে কি দাঁড়াচ্ছে, হোটেলিয়ার বলছে যে আমি গেস্টটাকে বুঝ করবো না, ঠিক আছে জিএসটি না আমি দিয়ে দেবো, মানে তাহলে কিন্তু তার পকেটের থেকে 704 টাকা, সে 800 টাকা রুম থেকে 704 টাকা পেল, এবং সরকারের ঘরে 96 টাকা চলে গেল। এই একটা বিষয় যেটা রয়েছে, সাইমেলটেনিয়াসলি আরো একটা বিষয় রয়েছে যে আমি বললাম আমি উইদাউট জিএসটি রুম দিতে পারবো, সে তার কাছে কোনো অপশন নেই, সে এখানে হয়ে গেল, থাকলে তার 896 টাকায় পেমেন্ট করতে হলো। তাহলে পরের বোঝাটা দু সাইডেই রয়েছে। হোটেলিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, হোটেলিয়ারের ক্ষেত্রে ট্যাক্সটা হয়তো নিজের পকেট থেকে যাবে, অথবা সে হয়তো কালেকশন করে দেবে। মানে বেসিক্যালি কিন্তু আমরা অ্যাজ এ ট্যাক্স কালেক্টর হিসেবে, ব্যবসায়িক ভাবে ট্যাক্স কালেকশন সরকারের পক্ষ থেকে করছি, কিন্তু তার বিনিময়ে আমরা কি পাচ্ছি? এমন তো না যে আমরা সেই কর কালেকশন করে দিয়ে সরকারের ঘর থেকে কোনো কমিশন আসছে না। আমাদের এখানে ট্যুরিজম ডেভেলপমেন্টের ক্ষেত্রে সরকারের কি ভূমিকা রয়েছে? ওয়েস্ট বেঙ্গলে যদি আমি নর্থ বেঙ্গলটাই বলি, আমি শিলিগুড়ি কথাটাতেই আছি। শিলিগুড়ি এজ আ হোল, আমি কাজলডোবাটাকে যদি বাদ দিই, তাহলে শিলিগুড়িতে একটা জিনিস হয়েছে হচ্ছে যে বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি পার্কে যে টুরিস্টরা এসে থাকে, শিলিগুড়িতে এসে তাদের থাকার ঘুরতে যায়, তারা এখানে কিন্তু শিলিগুড়িতে কিন্তু থাকার প্রয়োজন পড়ে না। শিলিগুড়ি বেনিফিটেডটা কোথায়? শিলিগুড়িতে বেনিফিটেড হলো না। এখানে এমন কিছু করতে হবে যাতে শিলিগুড়িতে দুদিন বা একদিন এসে পর্যটকরা থাকে, তাহলে ডেভেলপমেন্ট হবে। এবার যদি আমি তর্কের ক্ষেত্রে বলে দিই যে না এখানে বিজনেস টুরিস্টরা বেশি আসে, এখানে হেলথ রিলেটেড টুরিস্টরা বেশি আসে, এখানে পড়াশোনা করার জন্য লোক আসে, তো যদি তাদের জন্য যদি ভাবা হয় তাহলে বিলো 1000 রুপি যারা নাকি এখানে এসে নন লাক্সারিয়াস রুমগুলো তারা থাকতো, তো সেই ক্ষেত্রে বিলো 1000 এর নিচে রুমগুলোতে জিএসটি ছিল না, এখন জিএসটি ইমপ্লিমেন্টেশন হলো না। যদি জিএসটি ইমপ্লিমেন্টেশন হতো তাহলে এই লোকগুলো এট দ্য এন্ড অফ দ্য ডে তো এই লোক যারা আসছে বা এসে থাকছে তারাই তো এক লস থাকছে, কারণ তাদের পকেট থেকে কিন্তু পরের টাকাটা ছিল। আমার এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হবে। তাহলে তো সেই এই একই জায়গায় চলে আসছে যে যেটা এখনই উজ্জ্বলদা বললেন যে এক্ষেত্রে যেমন পর্যটকরা প্রভাবিত হচ্ছে, তেমন যারা শিল্পের সঙ্গে যুক্ত তারাও প্রভাবিত হচ্ছে। কিন্তু মোটের ওপর যদি বলি উত্তরের পর্যটন যেটা রয়েছে, উত্তরকে ঘিরে, উত্তরের বিভিন্ন জায়গাকে ঘিরে, সেটা তো সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে। কারণ পর্যটনকে পুরোপুরি মানে একটা শিরদাঁড়াতে দাঁড় করাতে গেলে যেই যেই জিনিসগুলো প্রয়োজন রয়েছে সেই জায়গাটা কিন্তু অভাব হচ্ছে। কি বলবেন আপনি?
আমাদের এইদিকে যে টুরিস্টরা আমাদের যে আসে ম্যাক্সিমাম যেটা যেটা বললেন বিভিন্ন রকম কর্পোরেট বা টুরিস্ট আছে, এখানে ম্যাক্সিমাম যারা টুরিস্ট এখানে খুব খুব বড় কিন্তু টুরিস্ট আছে না এদিকে আমাদের এলাকার দিকে। এদিকে হয়তো সাউথ বেঙ্গল টুরিস্ট বেশি আছে, বা আমরা বলতে পারি যেরকম আমরা অন্য জায়গায় ঘুরতে যাই, আজকে গুজরাট টুরিজম বলেন বা গোয়া টুরিজম বলেন, ওখানে কিন্তু অল ইন্ডিয়া বা ইন্টারন্যাশনাল টুরিজম আছে। আমাদের এলাকাটা কিন্তু ম্যাক্সিমাম বেঙ্গল টুরিজম আছে, যারা টুরিস্ট আছে ম্যাক্সিমাম কিন্তু বেঙ্গল টুরিস্টরাই বেশি আছে। দার্জিলিং বাদে, দার্জিলিংটা একটু বাদ, দার্জিলিংয়ের বাইরে টুরিস্ট হয়। ওই যে বেঙ্গলের টুরিস্ট আছে ওরা কিন্তু একটা শুধু টুরিস্ট ঘোরার জন্য আসে না, কিন্তু ওরা একটা রিল্যাক্সেশনের জন্য আছে। এই যে জঙ্গল, এই দুয়ার্স লাটাগুড়ি, এদিকে যে 2-3 দিন থাকবো ওখানে, সারাদিন ওখানে ব্যবসা করছে, চাকরিজীবী ওরা আছে, তো ওরা নিজের ফ্যামিলি নিয়ে 3 দিন 4 দিন জঙ্গলে থাকবো, ফ্রেশ এয়ারে থাকবো, এনভায়রনমেন্ট থাকবে, জঙ্গলের এনভায়রনমেন্ট থাকবে। তা ওরা একটু বাজেট করে আসে যে আমাদের এই বাজেট থাকবে, আমরা 1000 টাকা রুম নিবো, 3টা রুম থাকবে, 3 দিনের জন্য নেবো 9000 টাকা। 9000 টাকার ওই জন্য একটু 2500 টাকা 2000 টাকা এক্সট্রা দিতে হচ্ছে, তো ওকে ভাবতে হচ্ছে। আর ওই টুরিস্টরা ম্যাক্সিমাম যারা আছে তারা কিন্তু এদিকে যারা আসে তারা কিন্তু মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস আছে, লোয়ার মিডল ক্লাস আছে। তো তাদেরকে একটু বাজেট করতে গেলে এখন সবকিছুই বাজেট করতে হচ্ছে, কারণ যে কোনো এখন গ্রোসারি কিনতে গেলে, বাড়ির কাপড় কিনতে গেলে সবকিছুর উপরে ট্যাক্সেশন এত বেড়ে গেছে। আজকে জিএসটি কাপড় উপরে ট্যাক্সেশন বেড়ে গেল, আপনার গ্রোসারি আইটেমে ট্যাক্সেশন বেড়ে গেল, গাড়ি ঘোড়া পেট্রোল ডিজেল সবকিছু বেড়ে গেল। তাহলে ওই যে আগে যে বাজেট করতো, আর টুরিস্ট ব্যাপারটা এরকম আছে যে আমরা আগে এসেন্সিয়াল জিনিসগুলো কি দেখি, এডুকেশন, হেলথ, খাওয়া দাওয়া, এটার পরে কিন্তু টুরিজম ব্যাপারটা আসে। তো এই যে সারা বছরে যে আমরা এক্সট্রা আমাদের ইনকামটা যে থাকবে, এক্সট্রা আমরা একটা প্যাকেজ করবো, আমরা সারা বছর 5 দিনের জন্য 7 দিনের জন্য ঘুরতে যাব, সেটার মধ্যে যদি আমাকে কাটেল করতে হয়, তাহলে সেই ওই লোকটা তো এফেক্টেড হলোই, কাস্টমার এফেক্টেড হলো। সেই 7 দিনের জায়গায় যেরকম বললেন রাজেশ দা, যে ওকে 5 দিন হয়তো আসতে হবে। তার সাথে পাশাপাশি আমাদের হোটেলিয়াররা যারা টুরিজম রিলেটেড ব্যবসায়ীরা, তারা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড করা হলো। সেই যে আজকে মনে করেন এক এক প্যাকেজ 5 দিন সবার থেকে 2 দিন যদি কাটেল করেন, 20%ও কাটেল করেন, তার টোটাল টুরিজম যদি 20% কাটেল করেন, তাহলে ইকোনমিক্যাল হিসাবে চিন্তা করলে কত টাকার আমার ব্যবসা কম হয়ে গেল। টোটাল ইকোনমিক যদি ভাবেন যে আমার নর্থের এইদিকে নর্থ বেঙ্গলের টোটাল টুরিজমটা, তাহলে আমার 20%ও যদি আমি কম করে নিই, তাহলে কিন্তু আমার অনেক, কিন্তু যদি 100 কোটি টাকার বিজনেস হয় সেখানে কিন্তু 80 লাখ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ব্যাপারটা যে আমাদের আলটিমেটলি কিন্তু টুরিস্ট তো এফেক্ট হচ্ছেই, যেটা বললেন দাদা যে ইন্ডাস্ট্রিটাই এফেক্টেড, মানে এন্ড কাস্টমার আছে সে তো এফেক্ট হচ্ছে। যে কোনো ট্যাক্স বাড়ালে এন্ড কাস্টমার তো 100% ওই এফেক্ট হবে। তার পাশাপাশি ইন্ডাস্ট্রি এফেক্ট হচ্ছে সবচেয়ে বড়, আর ইন্ডাস্ট্রি এফেক্ট হলে সবচেয়ে বড় হচ্ছে রোজগারের উপর এফেক্ট হচ্ছে। তো আলটিমেটলি কোথাও না কোথাও ইন্ডাস্ট্রি এফেক্ট হওয়া মানে ওর ওনাররা আছে, ওর সাথে স্টাফরা আছে। আজকে হোটেলিয়াররা কি করবে যে আমার 10 জন স্টাফ আছে, ওখানে 2 জন কমাতে হবে আমাকে। যদি আমাকে সিএ রিক্রুট করতে হয়, তার একটা খরচা আছে, তা আমার একদিকে একজন কমাই দিয়ে আরেকজন বাড়তে হয়। আলটিমেটলি আমার রোজগার এফেক্ট হচ্ছে। আলটিমেটলি পপুলেশন মানে ইন মাস যদি আমরা চিন্তা করি, তাহলে মানে আলটিমেটলি পুরো ইন্ডাস্ট্রিটা খুব বেশি এফেক্ট হচ্ছে। তো আমি সম্রাটদার কাছে সরাসরি চলে যাই। যেটা বললেন দাদা যে পুরোপুরি ইন্ডাস্ট্রিটাই এফেক্টেড হচ্ছে, তো এই ইন্ডাস্ট্রিটাকে পুরোপুরি এফেক্টেড না করে এটাকে আবার ঠিক একই জায়গায় দাঁড় করানো, যে একটা যেমন আপনারা বোধহয় সকলে মিলে যেমন আপনি বলেও ছিলেন যে সরকারের কাছেও আবেদন রাখা হয়েছে, তো কোনো তরফ থেকে, কেন্দ্রই হোক রাজ্য, কোনো তরফ থেকে কোনো রকম সাড়া কি মিলেছে এই ইন্ডাস্ট্রিটাকে আবার ঠিক আগের জায়গায়? যেমন আমি এখন মানে কথার পৃষ্ঠেই উঠছে যে আজই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা করে দিয়েছেন যে যারা পুজো কমিটি যেগুলো রয়েছে তাদের আগের বার 50,000 টাকা ছিল, এবার 60,000 টাকা অনুদান দেওয়া হচ্ছে। তো পুজো কমিটি অনুদান পাচ্ছে, কিন্তু আমাদের উত্তরের ইন্ডাস্ট্রি বা আমাদের রাজ্যের ইন্ডাস্ট্রি সেইভাবে কি কোন রকম হেল্প পাচ্ছে যে কোনো সরকারের কাছ থেকে? দেখুন, কোন পুজো কমিটি কি অনুদান পাচ্ছে সে নিয়ে আমার কোনো রকম কোনো বক্তব্য মন্তব্য, বাট আমরা 2 বছর এই লড়াই করার পরে এটা বুঝতে পেরেছি যে আমরা অনুদানের মুখোমুখি আর নেই, আমাদের সেটা দরকার নেই। আমরা সার্ভিস ট্যাক্স কালেক্ট করি, জিএসটি কালেক্ট করি, তার যদি আমি 5% করি, কেউ 18% করছে, কেউ 12% করছে, কেউ 28% করছে, এটা আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রির ক্যালকুলেশন। আমি এটা ধরে নিই যে ট্যাক্স কালেক্ট হচ্ছে তার 50% আইজিএসটি সেন্ট্রাল ঘরে জমা পড়ে, এসজিএসটির সাথে স্টেটের ঘরে জমা পড়ে। তাই আমরা একটু আলোচনা করছিলাম মাঝখানে যে আমরা একটা জানতে চাইবো যে পোস্ট কোভিড এই যে লোকে যখন ঘুরতে আসলো এপ্রিল মে জুনে আমরা কিছুটা ব্যবসা করলাম, মার্চেও কিছুটা ব্যবসা করলাম, ফেব্রুয়ারি অব্দি আমাদের টোটাল বন্ধ, যে এই এসজিএসটি কালেকশন কত হয়েছে নর্থ বেঙ্গল থেকে, এবং সেন্টার কত পেয়েছে, স্টেট কত পেয়েছে, এবং 2019-এর আগে জবের থেকে জিএসটি ছিল এবং তার আগে সার্ভিস ট্যাক্স ছিল, সেটাও স্টেট এবং সেন্টারে ডিভাইড হতো। সেই ক্যালকুলেশনটা, সেই টাকাটা আমাদের রিটার্ন ইনভেস্টমেন্ট অন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট টু নর্থ বেঙ্গল কত হয়েছে,
আমার মনে হয় অ্যাজ এন ইন্ডাস্ট্রি দিস ইজ দ্য রাইট টাইম দ্যাট উই শুড পুট ফরওয়ার্ড দিস কোয়েশ্চেন। বিকজ আমরা এই টাকাটা কালেক্ট করছি সাধারণ মানুষের থেকে, সেই টাকাটা কালেক্ট করে তাদের কালেক্ট করছি কি কারণে? পরিষেবা দেওয়ার জন্য। পরিষেবা দিচ্ছি, দিয়ে সরকারের ঘরে টাকা জমা দিচ্ছি, এটাই জন্যই আমরা ট্যাক্স জমা দিই সরকারের ঘরে অ্যাজ রেসপন্সিবল সিটিজেন্স। বিকজ আমরা চাই সরকার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা করবে। সুপারস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা করছি, হোটেল বানাচ্ছি, রিসর্ট বানাচ্ছি, ফেসিলিটিস বানাচ্ছি, গাড়ি কিনছি, দিস আর সুপারস্ট্রাকচার, বাট ইনফ্রাস্ট্রাকচার সরকার করবে। তো সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমার মনে হয় আমাদের রাইট টাইম, আমাদের ইন্ডাস্ট্রির যত লোক আছে আমাদের মনে হয় একটা আরটিআই সরকারের ঘরে করা উচিত, যে সরকার আমাদের জানাক যে কত টাকা আইজিএসটি এসজিএসটি কালেকশন হচ্ছে, তার কত পার্সেন্ট অফ দ্যাট মানি হ্যাজ বিন স্পেন্ড ইন দ্য ডেভেলপমেন্ট অফ নর্থ বেঙ্গল। এই সময় বোধহয় এখন এসছে, তাহলেই বোধহয় আমরা সঠিক জবাবটা দিতে পারবো, সঠিক তথ্যটা দিতে পারবো। কারণ হচ্ছে একটাই, যে ইন্ডাস্ট্রির এফোর্টে কিন্তু এখানে ইন্ডাস্ট্রি চলছে। গত 2 বছরে ইন্ডাস্ট্রিকে কেউ কোন রকম কোনো হেল্প করেনি, যেখানে ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পেরেছে। ইন্ডাস্ট্রি নিজে রিভাইভ করেছে। মানুষ কাছে ধন্যবাদ, মানে আসলে ধন্যবাদ মানুষের কাছে, বিকজ দে কাট আউট অফ দ্য ফিয়ার অফ কোভিড। মানে কোভিড এর পরে তারা ঘুরতে বেরিয়েছে, তারা ভয়কে কাটিয়ে উঠেছে, তারা ঘুরতে বেরোচ্ছে। এখন আমরাও আমাদের মতন করে আমাদের এফোর্টে প্রমোশনাল ওয়ার্ক করছি, কিন্তু কিভাবে আমরা আমাদের ট্যাক্সের টাকা, যেটা আমরা ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, জিএসটি বাবদ যেটা সরকারের খাতে জমা করি, তার কত পার্সেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমাদের এখানে খরচা হয়, সেটা কেন্দ্র এবং রাজ্যের কাছে জানার অধিকার আমাদের আছে অ্যাজ ট্যাক্স পেয়ার। এবং আমার মনে হয় এটা সঠিক সময় যে আমরা এটাকে প্রশ্নটাকে তুলে ধরি। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা কিন্তু একদম সময়ের শেষে দিকে পৌঁছে গিয়েছি এবং বিস্তারে অনেক কিছু বিষয় কিন্তু উঠে আসলো। প্রভাবিত হবেন পর্যটকরাও, প্রভাবিত হবেন এই শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষ। আর সব থেকে বেশি বড় প্রভাবিত যারা হচ্ছে বা যেই বিষয়টি হচ্ছে সেটা হলো এই পর্যটন ক্ষেত্র। কারণ পর্যটনের থেকে কিন্তু প্রচুর আয় সরকার করছে এবং এই জায়গাটাকে যদি ঠিক রাখতে হয় তবে বোধহয় উভয়ের সঙ্গে একটা আলোচনা আর একটা বিষয় উঠে আসা অবশ্যই প্রয়োজন, যেটা একটু আগে সম্রাটদা বললেন এবং সকলের সঙ্গে কথা বলে সেটা জানা গেল। তবে প্রত্যেকেই কিন্তু আশাবাদী রয়েছেন যে আগামী পুজোর মরশুমটা তাদের ভালো কাটবে, কারণ করোনা অতিমারীকে কাটিয়ে তারা আবার নতুন করে ছন্দে ফেরার চেষ্টা করছে। আর আমরাও অবশ্যই সেই দিকেই আশাবাদী রয়েছি, উত্তরের পর্যটন নিশ্চয়ই ছন্দে ফিরবে আগের মতন সবকিছুকে কাটিয়ে। এবং আমাদের বিশেষ অতিথিদের প্রত্যেককে আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো অবশ্যই নিশ্চয়ই আরো নানান আপডেট নিয়ে যেমন ভাবে আপনাদের সঙ্গে থাকি, নিশ্চয়ই আমরাও আবারও থাকছি। তবে এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন, কোনো মতামত আপনাদের থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এখন এখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।